জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশনাররা। রাজনৈতিক পট পরিবর্তনের পর কমিশনের পদত্যাগ দাবি করে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল। এ বিষয়ে আগামীকাল বেলা 12টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তো আপনাদেরকে কালকে দাওয়াত করা হয়েছে, কালকে আসবেন। কি কখন স্যার? 12টায়। আমি তো বলেছি নো কমেন্ট, আমি এখন কোনো কমেন্ট করব না। আপনি কালকে দাওয়াত করা হয়েছে, আপনারা আসেন। রাষ্ট্রপতি কি বলছে? কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক 2 আইজিপি আব্দুল্লাল মামুনকে 8 দিন এবং শহীদুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকেও 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সকালে একাধিক হত্যা মামলার আসামি পুলিশের সাবেক 2 আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও শহীদুল হকের সঙ্গে তাকেও আদালতে তোলা হয়। প্রত্যেকের 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে আব্দুল্লাল মামুন ও আব্দুল্লাহিল কাফিকে 8 দিন এবং শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে অত্র আদালতে উপস্থিত করা হয় এবং আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এই 3টি মামলায় এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয় মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছেন এবং রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আসামিদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন। এই মামলাগুলোতে ভবিষ্যৎ কি এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচার পাবে না এবং মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে আদালতের প্রতি সেটা হারিয়ে ফেলবে। তখন বিজ্ঞ আদালত আমরা রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে ওনারা রিমান্ড 7 দিন এবং 2 জনের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে 3 দিনের মঞ্জুর করেছে আদালত। বিকেলের তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড দেয় আদালত। এর আগে মঙ্গলবার রাত 10টার পর দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তারে গুলশান 1 নম্বরের আকাশ টাওয়ারে অভিযান চালানো হয়। ওই ভবনে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ও তার অফিস রয়েছে। পরে রাত 1:45টার দিকে ওই অফিস থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এক বার্তায় জানায়, স্বর্ণ ও হীরা চোরাচালান সহ বেশ কিছু অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর কথা বলছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কতখানি পারবো সেটা আমি এখনই ভবিষ্যৎবাণী করব না, কিন্তু আমি মনে করি যে অভ্যন্তরে যে সম্পদ আছে সেটাকে আমরা হস্তক্ষেপ করব সেখানে। সেই জায়গাটা তো বড় সম্পদ পাওয়া যাবে। তারপরে তাদের স্পন্সর মানে ডাইরেক্টরশিপ ইত্যাদি সেগুলোকেও আমরা মালিকানা পরিবর্তন করলেও কিছু অ্যাসেট তো আসবে সেখান থেকেও। নতুন মালিকরা তো সেখানে ক্যাপিটাল ইনজেক্ট করবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তো 100% বাইরে থেকে আনতে হবে আবার নতুন করে। হ্যাঁ, 3টা টাস্ক ফোর্সের পরিকল্পনাটা এই কারণে যে এই যে ব্যাংকিং খাতের যে পুনরুদ্ধার বা সেটার জন্য আমাদেরকে খুব ব্যাপকভাবে কয়েক বছর ধরে কাজ করতে হবে। এটা একদিনের ব্যাপার নয় এবং এটা শুধু এই 8টা ব্যাংকের মধ্যে সীমিত থাকবে না, এটা
বৃহত্তর আকারে আমরা প্রত্যেকটা ব্যাংকেই আমরা দেখব এবং তাদের কার্যপ্রণালী আমরা বিশ্লেষণ করে দেখব ইন্ডিপেন্ডেন্টলি। ও আমরা ইন্ডিপেন্ডেন্ট অডিটর দিয়ে কাজ করাবো। এই কারণে একটা টাস্ক ফোর্স আমরা করব, যেখানে আমরা বাংলাদেশের কিছু অভিজ্ঞ লোক থাকবে, আমরা বিদেশ থেকে কিছু অভিজ্ঞ ব্যক্তি নিয়ে আসব যারা ইন্টারন্যাশনাল এক্সপার্ট, IMF থেকে আসবে, ব্রিটিশরা বলছে তারাও দিবে, US বলছে তাদের US ট্রেজারিও দিতে পারবে যদি আমরা চাই। তো আমরা আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ব্যাংকিং খাত যাতে আমরা সুন্দরভাবে আবার গড়তে পারি, সেই উদ্দেশ্যে এই টাস্কফোর্সটা কাজ করবে, একটা টাস্কফোর্স। এখানে আমরা বাংলাদেশ ব্যাংকের অনেক অনেক মানে সাপোর্ট দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের স্টাফরা এটার মধ্যে গভীরভাবে একসাথে কাজ করবে, কারণ আলটিমেটলি কাজটা তো বাংলাদেশ ব্যাংকেরই। কাজেই তো 80% স্টাফ বাংলাদেশ ব্যাংকের থেকেই হবে, আর বাকি 20% আমরা ইন্টারন্যাশনালি বাইরে থেকে নিয়ে আসবো বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকে কথা বলছিলেন সেখানকার গভর্নর ডক্টর আহসানিস মনসুর, সেখানে আমরা যুক্ত ছিলাম। রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে। অসুস্থ বোধ করলে মঙ্গলবার রাত 12:15টার দিকে হাজী সেলিমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গত রোববার রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান 5 দিনের রিমান্ড নেয়ার আদেশ দেন। নিহত খালিদের বাবা কামরুল হাসান 19 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 51 জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলাটি করে। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁয়ে নিজ কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় উপহার দিয়েছেন, তাকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। 55টি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে তেজগাঁয়ে নিজ কার্যালয়ে সকাল 11:30টায় সভা শুরু করেন প্রধান উপদেষ্টা। বেলা 1:30টা পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, সরকারের সব পর্যায়ের সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করেছেন প্রধান উপদেষ্টা। তিনি কর্মকর্তাদের বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য গদ বাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। চিন্তা সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রমে গতি আনতে হবে। এ সময় দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজ করে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করার কথা বলেন সরকার প্রধান। সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তার সর্বোত্তম উপায়ে কাজে লাগানোর নির্দেশ দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় 2 দিন বন্ধ এবং 1 দিন সীমিত আকারে সেবা দেওয়ার পর আজ পুরোদমে চালু হয়েছে বহির্বিভাগ সেবা। সকাল থেকে বহির্বিভাগের সামনে ভিড় দেখা গেছে রোগীদের। হাসপাতালের বহির্বিভাগের সামনে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানও দেখা গেছে। সেবা পেয়ে রোগীদের স্বস্তি প্রকাশ করতে দেখা গেলেও কারো কারো কণ্ঠে ছিল অভিযোগের সুর। দীর্ঘ সময় অপেক্ষার পর ডাক্তার আসেননি বলে জানান তারা। সব মিলিয়ে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম পুরোদমে শুরু হয়। অল্প কোনো নার্স বা কোনো ডাক্তারও কোনো কিছু দেখে নেই, জাস্ট একটু আইসা ফাইল গাইডটা চলে গেছে। কিন্তু আজকে সবাই আইসা দেখছে যে এটা করেন, সেটা করেন, এটা লাগবে, ওটা লাগবে, সব কিছুই বলে দিচ্ছে। এখন আবার দিছে পরীক্ষা রিপোর্ট নিয়ে আসি, আবার আসবে, আসে দেখবে। অল টাইম মনিটরিংয়ে রাখে, আর আমাদের তো সেনাবাহিনীরা ওনারা আছে করতেছে। যদি আরও একটু মনিটরিং করতো, আমার মনে হয় আমরা সাধারণ রোগীরা একটু অনেক হেল্প পেতাম। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। এতদিন সরকারকে প্রশ্ন করার যে বিনিময় মূল্য ছিল, তা থেকে বের হয়ে এসে ক্ষমতাকে প্রশ্ন করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
আজ টিএসসিতে ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়া উপলক্ষে আগামীকাল সারা দেশে শহীদদের স্মরণে শহীদী মার্চ করা হবে। বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হবে শহীদী মার্চ। মিছিল সংসদ ভবন পর্যন্ত গিয়ে ঘুরে শেষ হবে শহীদ মিনারে। গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে, প্রত্যেকটি প্রশ্ন একটি বিনিময় মূল্য থাকতো। হয়তো একটি প্রশ্ন দিয়ে তারা এটা দিয়ে হচ্ছে ইউনাইটেড নেশন একটি ট্যুরে যাবে, হয়তো পূর্বাঞ্চলে একটি প্লট পাবে, অথবা প্রধানমন্ত্রী সফর সঙ্গী হবে। আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন, আপনারা জনতার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করুন। হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে, একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা, ধারণ করা। নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষকে সমান অধিকার দেয়া সহ বিভিন্ন দাবিতে আজও শিল্পনগরী গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টঙ্গী, বিসিক, ভোগড়া বাইপাস, বাঘের বাজার, মাওনা এলাকায় বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ চলছে। এদিকে বহিরাগতদের হামলা থেকে কারখানা রক্ষায় নিরাপত্তা বাড়িয়েছে মালিকপক্ষ। পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে শিল্পনগরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বলছেন, পোশাক খাতে অরাজকতা প্রতিহত করতে কেন্দ্রের নির্দেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বিগত 15 বছরে বিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের কার্যক্রমে ব্যক্তিগত স্বার্থ হাসিল সহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ও সদস্যরা। বর্তমানে তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের সাথে সমঝোতা করে স্বীয় পদে থাকার চেষ্টা করে যাচ্ছে, এমন অভিযোগ বিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সদস্যদের। তাই সভাপতি সহ পরিচালনা পর্ষদের অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়। সকালে মতিঝিলে বিসিসিআই ভবনের সামনে বর্তমান সভাপতি মাহবুবুল আলম এবং অন্যান্য পরিচালকদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সাবেক পরিচালকরা। তার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা হবে এবং সংস্কারের পরে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়ে ব্যবসায়ীদের প্রতিনিধি নির্বাচিত হবে। এই দাবি আদায়ের উদ্দেশ্যে আজকে এই অবস্থান কর্মসূচি। শিল্প খাতে গ্যাসের দাম 31 টাকা 50 পয়সা খুব বেশি, যা কমানোর আহ্বান করেছেন ব্যবসায়ীরা। সকালে এক আলোচনা সভায় ব্যবসায়ীরা বলেন, গ্যাসের দাম বাড়ানোর আগে পূর্বাভাস না দেয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। এতে করে বায়ারকে আগের কমিটমেন্ট রক্ষা করার ক্ষেত্রে তারা নানামুখী সমস্যায় পড়ছেন। এ সময় বিদ্যুৎ খাতের অন্যান্য বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে এলএনজি আমদানির দিকে ঝুঁকতে হবে। এছাড়া রিনিউয়েবল এনার্জির দিকে সরকারের নজর বাড়ানোর কথা বলেন বক্তারা। এনার্জি স্টোর করে আমরা এর ভিতরে কন্ট্রিবিউশন অনেক লাভ। বন্যার্তদের জন্য বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত 13 কোটি টাকার বেশি নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। নয়াপল্টনে বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলাকালে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, আরও 2 দিন ত্রাণ ও নগদ টাকা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘরবাড়ি, জরুরি সরঞ্জাম দিয়ে পুনর্বাসন শুরু করবে বিএনপি। সারা দেশে তৃণমূল নেতাকর্মীদের সাথে সমন্বয় করে কেন্দ্রীয় ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানান ডাক্তার জাহিদ। শক্তিশালী দুর্নীতি কমিশন দরকার, নির্মোহভাবে সমস্ত সুবিধাভোগীদেরকে ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি এই ছাত্র জনতার আন্দোলনের ফসল, তারা তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফ্রিকার দেশ কঙ্গোর সবচেয়ে বড় কারাগারে দাঙ্গায় নিহত হয়েছেন
129 জন। রাজধানীর কিনশাসার মালাকা কারাগার থেকে পালানোর সময় মৃত্যু হয় তাদের। যদিও সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, বন্দীরা পালানোর চেষ্টার সময় কারাগারের প্রশাসনিক কার্যালয়ের ভবনে আগুন লাগার পর সেটা খাদ্যের গুদাম আর হাসপাতালে ছড়িয়ে পড়ে। মূলত পালাতে গিয়ে প্রাণ হারান বন্দীরা। এর আগে কারা কর্তৃপক্ষ জানায়, এই কারাগার থেকে কোনো বন্দী এখন পর্যন্ত পালাতে সক্ষম হয়নি। বন্দীরা জানান, তারা কারাগারের মধ্যে গুলির শব্দ পেয়েছিলেন। ঘটনার তদন্ত চলছে। ইরানে চলতি বছর 4 শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে গেল আগস্টেই কার্যকর করা হয়েছে অন্তত 81 জনের মৃত্যুদণ্ড। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতিসংঘের 11 মানবাধিকার বিশেষজ্ঞের একটি দল সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে 15 জন নারী থাকা এ নিয়ে উদ্বেগ জানায় দলটি। এর আগে গেল জুলাইয়ে 45 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়াও গেল মাসে যাদের মৃত্যুদণ্ড করা হয়েছে তাদের মধ্যে অন্তত 41 জন মাদক সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন বলেও জাতিসংঘের বিশেষজ্ঞ দলটির পক্ষ থেকে জানানো হয়। বিশেষজ্ঞরা আরও বলেন, 2021 সাল থেকেই মাদক মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের হার আশঙ্কাজনক হারে বেড়েছে ইরানে। অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ইংলিশ চ্যানেলে নৌকাডুবে 12 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত 2 জন। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 50 জনকে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান, নৌকার বেশিরভাগ আরোহী লাইফ জ্যাকেট ছিল না। হতাহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও এদের বেশিরভাগই আফ্রিকার নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। এর আগে গেল মাসেও ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইউরোপের প্রবেশের সময় নৌকাডুবে মারা যান আরও অন্তত 2 অভিবাসন প্রত্যাশী। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরবেন আজ। জানা গেছে 2 দলে ঢাকায় আসবেন খেলোয়াড়রা। রাত 11টার ফ্লাইটে আসবে একটি গ্রুপ, আরেকটি গ্রুপ আসবে রাত 2টায়। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবাই ফিরলেও অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরবেন কিনা তা জানা যায়নি। দেশে ফিরে বাংলাদেশের ক্রিকেটাররা বেশি দিন বিশ্রামের সুযোগ পাবেন না, কারণ চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। শক্তিশালী দলটির বিপক্ষে 2টি টেস্ট খেলবে শান্তর দল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।